আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। মেধা বিকাশের পক্ষ থেকে আমি আছি সার্জিনা ইসলাম। আজকে আমাদের আলোচনার বিষয় হলো হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের ৮ম অধ্যায়। অধ্যায়টির নাম হলো মজুদ পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি। তো আমরা প্রথমে বেসিক নিয়ে আলোচনা করব। আমরা যদি বেসিকটা ভালোভাবে বুঝি তাহলে মেতে গেলে আমাদের কোনো প্রবলেম হবে না। আর আমরা যদি বেসিকটা না বুঝি তাহলে মেতে গেলে আমাদের অনেকটা প্রবলেম হবে বুঝতে। তাই বেসিকটা আগে মন দিয়ে আমরা বুঝবো, তারপরে মেতে ইজিলি বুঝতে পারবো। মজুদ পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি। বিক্রয়ের জন্য যে পরিমাণ পণ্য মজুত রাখা হয় তাকে ব্যবসায়িক মজুদ বলে। তো আমাদের যদি প্রশ্ন আসে যে ব্যবসায়িক মজুদ কাকে বলে, তো আমরা লিখব বিক্রয়ের জন্য, মানে আমি একটা জিনিস কিনছি সেটা যে আমি বিক্রি করব, সেটা বিক্রির জন্য যে পরিমাণ পণ্যটা আমি মজুত রাখবো তাকে ব্যবসায়িক মজুদ বলে। মজুদ পণ্য ৩ ধরনের হয়ে থাকে, যেমন কাঁচামাল, পণ্য তৈরি উপকরণ, আদা তৈরির মজুদ পণ্য, তৈরি মজুদ পণ্য। তো মজুদ পণ্য কয় ধরনের হয়ে থাকে? ৩ ধরনের। বিন কার্ট, গুদামে মাল রাখার প্রতিটি পাত্রে বা স্থানে মালের তালিকা সহ একটি কার্ট লাগানো থাকে, তাকে বিন কার্ট বলে। বিন কার্ট কাকে বলে? মানে প্রতিটি মালের ভিতরে প্রতিটি মালে বা একটা পাত্রে বা সেই স্থানে একটা করে কার্ট লাগানো থাকবে, ওই কার্টকেই বিন কার্ট বলে। বিন কার্ডের মালের মূল্য নয়, শুধু তালিকা উল্লেখ থাকে। এখান থেকে আমাদের একটা এমসিকিউ আসবে যে বিন কার্ডে কি উল্লেখ থাকে না। তো আমরা বলবো বিন কার্ডে মালের মূল্য উল্লেখ থাকে না, মালের মূল্য ছাড়া সবকিছুই উল্লেখ থাকে। যেমন মাল মজুদ, ইস্যু, উদ্বৃত্ত। বিন কার্ডের 5টি সুবিধা আছে। বিন কার্ডের কয়টি সুবিধা আছে? 5টি। মাল সংরক্ষণে সাহায্য, মাল নিয়ন্ত্রণের সুবিধা, তথ্য সরবরাহ, মজুত রক্ষককে সাহায্য, বিচ্যুতি নিয়ন্ত্রণ। বিচ্যুতি নিয়ন্ত্রণ যে কথা, ঘাটতি একই কথা। তাহলে আমরা এখান থেকে শিখলাম কি? বিন কার্ডে কয়টি সুবিধা আছে? 5টি সুবিধা আছে। যখন বলবে যে বিন কার্ডে কয়টি সুবিধা আছে, আমরা বলবো 5টি সুবিধা আছে, তখন এগুলো আমরা লিখে দিব। মজুদ সংরক্ষণ পদ্ধতি 2টি। এখান থেকে আমাদের অনেকগুলো এমসিকিউ আসবে। ধরো মজুদ সংরক্ষণ পদ্ধতি 2টি। অবিরত বা নিত্য মজুদ পদ্ধতি। অবিরত যে কথা, নিত্য মজুদ পণ্য, নিত্য মজুদ পদ্ধতি একই কথা। কালান্তিক মজুদ পদ্ধতি। অবিরত বা নিত্য মজুদ পদ্ধতিতে প্রতিদিনের হিসাব প্রতিদিন আমরা করতে পারবো, কিন্তু কালান্তিকে একটা নির্দিষ্ট সময়ের পর আমরা জানতে পারবো। যেমন ধরো মাস শেষে 30 তারিখে আমরা জানতে পারবো কালান্তিক মজুদ পদ্ধতির কত সংরক্ষণ করা যাবে। কিন্তু অবিরত বা নিত্য মজুদ পদ্ধতিতে আমরা সেটা আগেই জানতে পারবো। তো এখান থেকে প্রশ্ন আসবে এইভাবে, কোন পদ্ধতির মাধ্যমে নির্দিষ্ট সময়ের পর মজুদ পণ্যের হিসাব জানা যায়? তখন আমরা বলবো কালান্তিক মজুদ পদ্ধতি। হঠাৎ বা তাৎক্ষণিক বা প্রতিদিন কোন পদ্ধতির মাধ্যমে মজুদ পণ্যের হিসাব রাখা যায়? তো আমরা তখন বলবো অবিরত বা নিত্য মজুদ পদ্ধতির মাধ্যমে। অবিরত বা নিত্য মজুদ পদ্ধতিতে পণ্যকে ক্রয় নামে লিপিবদ্ধ করব না, মজুদ পণ্য নামে লিপিবদ্ধ করব। কালান্তিক মজুদ পদ্ধতিতে পণ্য ক্রয় নামে লিপিবদ্ধ করব, মজুদ পণ্য নামে লিখব না। শুধু ক্রয় করলে না, ক্রয়ের সাথে যদি ধরো তোমার আরো কিছু যুক্ত থাকে, যেমন ধরো ক্রয় ফেরত, ক্রয় বার্তা, ক্রয় পরিবহন, এই জিনিসগুলো যদি থাকে তবু আমরা মজুদ পণ্য নামে লিপিবদ্ধ করব। তবু আমরা এখান থেকে যদি
লিপিবদ্ধ করা যায়, ধরো একটা উদাহরণস্বরূপ দেখাই, ধারে পণ্য ক্রয়, এটাকে আমরা কিভাবে লিখব? এটাকে আমরা লিখব হচ্ছে মজুত পণ্য হিসাব ডেবিট, পাওনাদার ক্রেডিট। এটা লিখব অবিরত বা নিত্য মজুত পদ্ধতির ক্ষেত্রে। আর কালান্তিকের ক্ষেত্রে লিখব ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার ক্রেডিট। লিপিবদ্ধ মানে হচ্ছেই জাবেদা। ক্রয় ফেরত, পাওনাদার যদি মানে হচ্ছে ধরো এখন আমরা ক্রয় ফেরতটা লিখবো, ক্রয় ফেরতটা সেটা আমরা কিভাবে লিখবো? ক্রয় ফেরত, পাওনাদার ডেবিট, মজুত পণ্য ক্রেডিট। আর কালান্তিকের ক্ষেত্রে হবে পাওনাদার ডেবিট, ক্রয় ফেরত ক্রেডিট। আশা করি এই চ্যাপ্টারটা বুঝতে পারছো। অবিরত বা নিত্য মজুত পদ্ধতি, দেখো আমি ওইখানে যেভাবে তোমাদের উদাহরণ সব বোঝানো হয়েছে এখানেও ঠিক তেমনই তারা লিখছে। প্রতিবার পণ্য ক্রয় এবং ব্যবহার বা বিক্রয়ের পর কাঁচামাল বা পণ্যের উদ্বৃত্ত ও মূল্য নির্ণয় করার নিয়মকে নিত্য বা অবিরত মজুত পদ্ধতি বলে। কি বলছে? প্রতিবার পণ্য ক্রয় বা ব্যবহার বা বিক্রয়ের পর কাঁচামাল বা পণ্যের উদ্বৃত্ত ও মূল্য নির্ণয় করার নিয়মকে নিত্য বা অবিরত মজুত পদ্ধতি বলে। কালান্তিকের ক্ষেত্রে বলছে ব্যবসায় প্রতিষ্ঠানের হিসাব বছর শেষে বা নির্দিষ্ট সময় শেষে সকল মজুতের পরিমাণ বাহ্যিকভাবে গণনা বা ওজন করে পণ্যের মূল্য নিরূপ করার প্রক্রিয়াকে কালান্তিক মজুত পদ্ধতি বলে। তো তোমরা হচ্ছে আমি যেভাবে তোমাদের সহজ ভাষায় একটু বুঝাইছি সেভাবেই লিখে দিবে, তাহলেই হবে। ক্রয় অধিযাচন পত্র কি? ক্রয় বিভাগের নিকট মাল ক্রয় করতে আনুষ্ঠানিক অনুরোধ জানানোর জন্য একটি ফর্ম ব্যবহার করা হয়, তাকে ক্রয় অধিযাচন বলে। ধরো তুমি মনে করো তুমি কোনো কিছু ক্রয় করছো, ক্রয় করার সময় প্রতিষ্ঠানে যে একটা ক্রয় বিভাগ থাকে ওই ক্রয় বিভাগের কাছে মানে ওই ক্রয় বিভাগের কাছে আনুষ্ঠানিকভাবে একটা দরখাস্ত লিখে দিতে হবে তোমাকে। দরখাস্ত লিখে দেওয়ার ওই মানে ওই প্রক্রিয়াকে হচ্ছে অধিযাচন পত্র বলে। আরেকটু সহজ ভাষায় বলতে গেলে ধরো তুমি কলেজে গিয়েছো, এখন তোমার লাগবে ছুটি, তবে তোমাকে তো হচ্ছে প্রিন্সিপালের কাছে দরখাস্ত লিখতে হবে। তো তুমি দরখাস্ত লিখবা, ওই দরখাস্ত তুমি কি লিখবা? যে তোমার হচ্ছে কি কি সমস্যা, কেন তোমার ছুটি লাগবে, এগুলো বিষয় তো লিখবা। এগুলো লিখে তারপরে হচ্ছে তোমাকে সেটা জমা দিতে হবে। ঠিক সেম সে একই মানে সেম একই পদ্ধতি। তুমি কোনো কিছু ক্রয় করবা, ক্রয় করার পরে সেখানে ক্রয় অধিযাচন যে মানে একটা ফর্ম দিতে হবে সেখানে। তো ওইখানে যে একটা ফর্ম দিবা সেটাকে হচ্ছে ক্রয় অধিযাচন পত্র বলে। সেটা মানে সেটাতে লিখতে হবে তোমার কি কি পণ্য লাগবে, হচ্ছে কত টাকা দাম, এগুলো সব লিখে দিতে হবে। ক্রয় অধিযাচন পত্রে মালের বিস্তারিত বর্ণনা, পরিমাণ, কত তারিখের মধ্যে প্রয়োজন ইত্যাদি উল্লেখ করা থাকে। দেখো আমি তোমাদের সেটাই বললাম যে বিস্তারিত মানে হচ্ছে পরিমাণ, কত তারিখে লাগবে, কত টাকা লাগবে ইত্যাদি অনেক কিছুই লিখতে হয় বিস্তারিতভাবে। ক্রয় অধিযাচন পত্র পাওয়ার পর ক্রয় বিভাগ মাল ক্রয়ের অধিকার প্রাপ্ত হন। দেখো ইস্যুকৃত মালের মূল্য নির্ধারণ। ফিফো, ফার্স্ট ইন ফার্স্ট আউট, আগের পণ্য আগে যাবে। লিফো, লাস্ট ইন লাস্ট আউট, পরের পণ্য আগে যাবে। ওয়াম ম্যাথন, ওয়াম ম্যাথন ভারযুক্ত পদ্ধতি। সাম ম্যাথন সরল বা সাধারণ গড় পদ্ধতি। তোমার হচ্ছে ফিফো অ্যান্ড ওয়াম মেথড, এই দুইটা থেকে তোমাদের হচ্ছে মানে এই দুইটা পড়লেই হবে। আর এই দুইটা আসে না, তেমন আসে না, বাট এই দুইটা না পড়লেও হবে। কিন্তু ফিফো আর ওয়াম মেথড এই দুইটা ইম্পর্টেন্ট, এই দুইটা শিখলেই হবে তোমাদের। ফিফো ফার্স্ট ইন ফার্স্ট আউট, আগের পণ্য আগে যাবে মানে হচ্ছে ধরো
তুমি একটা পণ্য কিনছো, কেনার পর পরে আরেকটা পণ্য কিনছো, আরেকটা পণ্য যে কিনছো, এখন তুমি প্রথমে যে পণ্যটা কিনছো সেটাই তুমি বিক্রি করছো, সেটাই হলো ফিফো, ফার্স্ট ইন ফার্স্ট আউট, মানে আগের পণ্য আগে যাবে। আর লিফো হচ্ছে, ধরো তুমি প্রথমে একটা পণ্য কিনছো, পরে আবার আরেকটা কিনছো, আরেকটা কেনার পরে হচ্ছে তুমি আহ, মানে প্রথম যেটা কিনছো সেটা রেখে দ্বিতীয় পণ্যটা তুমি বিক্রি করে দিছো, তাহলে সেটা কি হলো, মানে আমার দ্বিতীয় পণ্যটা আগে চলে গেল, সেজন্য পরের পণ্য আগে যাবে। ওয়াম মেথন হচ্ছে, এটা হচ্ছে ভারযুক্ত গড় পদ্ধতি। ভারযুক্ত গড় পদ্ধতি এটা তোমাদের হচ্ছে আমি একটা অঙ্কের মাধ্যমে বুঝিয়ে দিব, একটা ম্যাথের মাধ্যমে বুঝিয়ে দিলে তখন তোমরা আর কি বুঝতে পারবা। তো এটা হচ্ছে ওয়েটেড অ্যাভারেজ মেথড, সাম সিম্পল অ্যাভারেজ মেথড, সরল বা গড় পদ্ধতি। ইম্পর্টেন্ট না, এটা ইম্পর্টেন্ট না, লিফো ইম্পর্টেন্ট না, তাই এই দুইটা তোমাদের আমি দেখাবো না। ফিফো অ্যান্ড ওয়াম মেথড এই দুটো আমি দেখাবো। ভারযুক্ত গড় পদ্ধতি, মোট মূল্য ভাগ মোট একক, এই সূত্রটা তোমাদের ভারযুক্ত গড় পদ্ধতিতে থাকবে। মাল অধিযাচন পত্র কি? বিভিন্ন উৎপাদন অন্যান্য দ্রব্য সামগ্রী প্রদান করার জন্য যে পত্র গুদাম গুদামরক্ষকের নিকট প্রেরণ করা হয় তাকে মাল অধিযাচন পত্র বা চাহিদা পত্র বলে। মাল অধিযাচন পত্র বা চাহিদা পত্র দুই প্রকার, যথা সাধারণ মাল অধিযাচন পত্র, অতিরিক্ত মাল অধিযাচন পত্র। সরবরাহকারীকে ফেরত, ক্রয় ফেরত। সরবরাহকারীকে ফেরত যে কথা, ক্রয় ফেরত একই কথা। আমাদের যদি বলা হয় সরবরাহকারীকে ফেরত, তাহলে আমরা বুঝে নিব সেটা ক্রয় ফেরত। আর যদি ক্রয় ফেরত লেখা থাকে, সেটা আমরা বুঝে নিব সরবরাহকারীকে ফেরত। ঠিক আছে? ইস্যুকৃত ফেরত বা কারখানা হতে ফেরত, বিক্রয় ফেরত। ধরো যদি বলা থাকে যে ইস্যুকৃত ফেরত, সেটাই হলো হচ্ছে মানে বিক্রয় ফেরত, সেটা আমরা ধরে নিব বিক্রয় ফেরত। কারখানা হতে ফেরত একই কথা, বিক্রয় ফেরত। সমাপনী একক, প্রারম্ভিক মজুত পণ্য, মোট ক্রয়, প্রারম্ভিক মজুত পণ্য মোট ক্রয় মাইনাস ক্রয় ফেরত মাইনাস মোট ইস্যু বাই বিক্রয় প্লাস বিক্রয় ফেরত মাইনাস ঘাটতি একক। দেখো সমাপনী একক আর ঘাটতি প্রায় সেম। যদি হচ্ছে এখানে সমাপনী একক চাই, তো এখানে আমরা মাইনাস করব ঘাটতি একক, আর যদি ঘাটতি একক চাই এখানে আমরা সমাপনী একক মাইনাস করে দিব। যে পণ্যের পরিমাণ, যে পণ্যের যেটার পরিমাণে পণ্যের পরিমাণ বাড়ে, ধরো যে জিনিসটার পরিমাণে পণ্যের পরিমাণ বাড়ে সেটাকে হচ্ছে প্লাস করে দিব আমরা, আর কমলে মাইনাস। আশা করি এটা সবাই জানো যে বাড়লে প্লাস, কমলে মাইনাস। দেখো ঘাটতি একক, আমরা ওইখানে সমাপনী একক যেমন দেখেছি, ঘাটতি একক একই কথা, এখানে শুধু সমাপনী এককটা মাইনাস করে দিচ্ছে, আর ওইখানে ঘাটতি এককটা এখানে মাইনাস করা ছিল।